সুপ্রিয় দর্শক, ডাকসু গসিপসের তৃতীয় এপিসোডে আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ক্যাম্পাসের সুপরিচিত সাংবাদিক সিদ্দিক ফারুক ভাই। আজ জানবো 2019 সালের ডাকসু নির্বাচনের তার অভিজ্ঞতা। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ভাই, 2019 সালে আপনি ডাকসু দেখেছেন এবং ভোট দিয়েছেন, একই সাথে ডাকসু কাভারও করেছেন। আমরা আজকে একটু জানতে চাইবো আসলে সেই অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার। 19 সালে আমি তখন প্রথম বর্ষে। এখন যারা নতুন শিক্ষার্থী যারা ভর্তি হচ্ছে তারা তো স্বাধীনভাবে হলের আবাসন পাচ্ছে। আমাদের সময় কোনো আবাসনের কোনো সিস্টেম ছিল না। পরে আমরা জানলাম যে একসময় ডাকসু হবে। ডাকসু কিভাবে হয় এ ব্যাপারে আমাদের কোনো জানাশোনা ছিল না। আমরা দেখতাম হচ্ছে ডাকসু ক্যাফেটেরিয়ায়, টিএসসি ক্যাফেটেরিয়ায়, তারপর আপনার টিএসসিতে, তারপর কলা ভবনে, তারপর রাজু ভাস্কর্যে, অনেক জায়গায় যেখানে বিভিন্ন ধরনের পাঠচক্র বা আলোচনা বা লিফলেট ডাকসু নিয়ে এবং অনেক ধরনের অ্যাক্টিভিজম আমরা দেখতে পাচ্ছি। তার একটা কারণ 18 সালের কোটা সংস্কারের যে আন্দোলন ছিল, এই আন্দোলন সফল হওয়ার পরপর প্রাথমিক যে সফলতা আমরা মনে করি আর কি, সেটার পরে এই সবার মাঝে একটা জন্ম হয় যে একটা ছাত্র সংসদ নির্বাচন হবে। দীর্ঘ 28 বছর পর ডাকসু হচ্ছে, এরকম একটা অবস্থায় সবাই যে কেমনে ডাকসু নেতা হওয়া যায় এবং কেমনে নিজেদের ইমেজ ধরে রাখা যায় সেটার নিয়ে একটু ব্যস্ত ছিল। আমরা আমাদের বড় ভাইদের কাছ থেকে শুনছি, সিনিয়র যারা, তারা গেস্ট রুমের অনেক নির্যাতন বা অনেক বিষয় নিয়ে তারা কথাবার্তা বলতো। এবং আমরা যখন প্রথম আসি তখন আমাদেরও গেস্ট রুমের ওই প্যারাটা ছিল। কিন্তু আস্তে আস্তে আমরা যখন দেখছি যে ডাকসুর আলাপ যখন শুরু হচ্ছে, আলাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এসব বিষয় স্টিমে চলে আসে। যখন আপনার ফেব্রুয়ারিতে যখন ডাকসুর তারিখ ঘোষণা করা হয় এবং কবে হবে সেসব বিষয় নিয়ে যখন একটা পূর্ণাঙ্গ রুটম্যাপ দিয়ে দেওয়া হয়, তখন থেকে আমাদের বলা চলে একদম গেস্ট রুম পড়াটাই বন্ধ। গেস্ট রুম মানে আপনাকে অতিথি কক্ষে বসে, যে বিশ্ববিদ্যালয় হলের যে অতিথি কক্ষ আছে সেই অতিথি কক্ষে বসে আপনাকে আপনার নাম, পরিচয়, ডিপার্টমেন্ট দেওয়ার পরে আপনি কেন ছাত্রলীগের পূরণ করেননি বা কেন ছাত্রলীগের পূরণ করতে হবে, তারপর কেন ছাত্রলীগ করা প্রয়োজন, এসব বিষয়ে আপনাকে একটা জ্ঞান দেওয়া হবে, দাস দেওয়ার মতো একটা অবস্থা, যে আপনাকে এটা দিলে বোঝাচ্ছে যে আপনি কেন রাজনীতি করবেন, কেন ছাত্র রাজনীতি করবেন। ফলে আমরা কি পাইতাম? আমরা মূলত পাইতাম একটা সিট, তাও অনেকদিন পরে, অনেকের 2 বছর, অনেক হলে 3 বছর, 4 বছর পরে। কিন্তু আমরা 4-5 জনের রুমে আমরা থাকতাম 30 জন, 35 জন, এরকম অবস্থায়। তখন আমরা স্বপ্ন দেখছিলাম যে ডাকসু নির্বাচন যদি হয়, হয়তোবা তখন হলে যারা আদবায় আছে, যে সমস্ত শিক্ষার্থীর মেয়াদ শেষ হয়ে গেছে, তারা হল থেকে বেরোয় যাবে। তারা হল থেকে বেরোয় গেলে আমরা একটা সিট পাবো। আমরা এই আশায় আমরা ডাকসুর পক্ষে ছিলাম। ডাকসুনে যারা কাজ করত তাদেরকে আমরা চেষ্টা করতাম সেগুলো শোনার, এবং ডাকসু কি সেটা আমরা জানার চেষ্টা করতাম। আমরা তখন দেখতাম ডাকসুর যে গণতন্ত্র আছে, এটা অনেকে বিলি করতেছে, অনেকে এটার অনুবাদ করছে, অনেক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, তারপর বিভিন্ন জোট তৈরি হচ্ছে আস্তে আস্তে, শিক্ষার্থীদের মধ্যে জোট তৈরি হচ্ছে, স্বতন্ত্র জোট তৈরি হয়েছে, তারপর বাম সংগঠনগুলো জোট তৈরি হয়েছে, তারপর এমনি সাধারণ যারা অ্যাক্টিভিস্ট তাদের মধ্যে জোট তৈরি হয়েছে। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা ডাকসু নির্বাচন হওয়ার আলাপের সঙ্গে সঙ্গে হলে যে নির্যাতন ছিল, হলে যে ছাত্র নির্যাতনের যে ব্যাপারটা ছিল সেটাও কমে আসছে। তার কারণটা ছিল ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ নিজেও ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা বদ্ধপরিকর। এখন আপনি ছাত্রলীগের নেতা হওয়ার জন্য হয়তো আপনাকে নেতাকে দেখাইতে হবে আপনার জনশক্তি কেমন আছে, আপনার লোক সংখ্যা কেমন, কোন নেতা আপনাকে সুপারিশ করতেছে হলের নেতা হওয়ার জন্য বা বিশ্ববিদ্যালয় বা সেন্ট্রালে পদ পাওয়ার জন্য। কিন্তু আপনাকে যখন নির্বাচন করে নেতা হইতে হবে, তখন আপনার ওই পজিশন আর দরকার নেই যে আপনাকে কে সমর্থন করতেছে, কোন নেতা সমর্থন করে, এরকম আপনার প্রয়োজন। তখন আপনার বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে সে সমস্ত শিক্ষার্থীর প্রত্যক্ষ ভোট আপনাকে নির্বাচিত হইতে হবে। তো এই দেখলাম ছাত্রলীগের নেতারা আমাদের সঙ্গে শুরুতে যেরকম বিহেভ করতো সেটা চেঞ্জ আসছে। তারা আমাদের সঙ্গে এমন ব্যবহার করতেছে যেটা আমরা আসলে আশা করি নাই। কারণ আমাদের মাঝে একটা ভেরিয়া ছিল যে আমরা যেটা ফার্স্ট ইয়ার, আমরা সেকেন্ড ইয়ার এর এর বাইরে আমরা কারোর সঙ্গে কথা বলতে পারবো। দ্যাট মিনস আমাদেরকে এমনভাবে বোঝানো হয়েছে আমাদের ক্যাম্পাসে আমরা মা বাবা সবকিছু সেকেন্ড ইয়ার। এখন আমরা এমন একটা পরিবেশ থেকে আসছি যে হুট করে ঢাকায় এসে আমাদেরকে বাইরে থাকার মতো এবিলিটি আমাদের নাই। তা আমরা বাধ্য হয়ে গণধর্মে থাকার পরে আমরা যখন এরকম অবস্থায় আছি, ডাকসুর আলাপ আসার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো স্থিমিত হয়ে যায়। যারা ক্যান্ডিডেট, ছাত্রলীগের যারা ক্যান্ডিডেট, তারা আবার
ক্যান্ডিডেট, আবার অনেকেই হচ্ছে সেন্ট্রালে পদ পাবে এরকম একটা অবস্থা, যদি আবার পেয়ে যায় এরকম স্বপ্ন দেখতেছে। তাই তারা আমাদের সঙ্গে আচরণটা খুব একদম কাছাকাছি পর্যায়ে চলে আসছে। তারা আমাদেরকে দেখলেই আমাদেরকে জড়িয়ে ধরে, এরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। ভাই 19 সালের ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর ছাত্রদলের অবস্থান কেমন ছিল? তারা ক্যাম্পাসে কতটুকু নিরাপদে আসতে পারছিল এবং তাদের কার্যক্রম চালাতে পারছিল, এই নিয়ে যদি কিছু বলতেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে ছাত্রলীগ যখন একাধিপত্য বিস্তার করে হলের মধ্যে, বিরোধী মতে যারা ছিল তাদেরকে যখন হল থেকে বের করে দেওয়া হয়, এরপর থেকে ছাত্রদলের যে সাংগঠনিক কার্যক্রম সেটা স্থগিত হয়ে যায় ক্যাম্পাসে। অনেকেই মন থেকে ছাত্রদল করত, কিন্তু সে নিজেকে প্রকাশ করার সাহস পায় নাই। সে কারণ তার পারিবারিক অবস্থা বা সব মিলিয়ে তার যে আদর্শ ছিল সেটা সে প্রকাশ করার সাহস পায়নি, যার কারণে সে হলে থেকে ছাত্রদল করবে ওই সাহস তার হয় নাই ছাত্রলীগের কারণে। একই কথা আবার শিবিরের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এটা বলা যাবে না যে ছাত্রদলের মানে একদম কার্যক্রম কোনো কিছু ছিল এরকম না। তারা মাঝে মধ্যে চেষ্টা করতো ক্যাম্পাসে আসার, কিন্তু ছাত্রলীগের বাধার কারণে তারা আসতে পারত না। তো ডাকসু সেই একটা পরিবেশ তৈরি করছে। তখন ছাত্রদল ক্যাম্পাস আসার চেষ্টা করে, এবং আমরা একটা নাটকীয়তার মাধ্যমে দেখতে পাই যে হচ্ছে ছাত্রলীগ তাদেরকে মানে গ্রহণ করে, যেন একটা গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন হয়েছে এরকম একটা দেখানোর জন্য। আমরা মনে করছিলাম ডাকসু নির্বাচনের পরে একটা ভালো পরিবেশ আসবে, যদিও সেটা বেশি দিন স্থায়ী হইতে পারে নাই। স্থায়ী হইতো যদি এক নির্বাচনের পর অন্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে যেত। এই যে ডাকসু নির্বাচনের ফলে সাধারণ শিক্ষার্থীরা আসলে কিভাবে লাভবান হবেন? লাভবানের গল্পটা যারা আমি বলি, আমাদের হলে ছাত্রলীগের প্যানেল থেকে যারা জিতছে, বেশিরভাগ ছাত্রলীগের প্যানেল থেকে জিতছে, তো তারা সবাই মিলে একদম হচ্ছে হলের ওয়াশরুম থেকে শুরু করে, যে আমাদের রুম পরিষ্কার করে কিনা, হলের যে ময়লাগুলা থেকে শুরু করে ক্যান্টিনের খাবারের মান কেমন, ওয়াইফাই কী অবস্থা, তারপরে হচ্ছে সব বিষয়ে তারা তদারকি করতো। তারপরে তারা হচ্ছে সাহিত্য কর্নার, নিয়মিত যেন সাহিত্য আড্ডা হয়, এবং বেশ কয়েকটা আয়োজন তারা করছে, সাহিত্য আড্ডা, সাংস্কৃতিক প্রোগ্রাম, তারপরে হচ্ছে এরকম বেশ কিছু ক্রিয়েটিভ প্রোগ্রাম করছে, যেটা আমি মনে করি ওই সময় ডাকসু না হলে হইতো না। আমি এর পরের বছর থেকে আর কোনো কিছু এরকম কোনো কার্যক্রম হয়নি। এই যে আইএমএলএ আধুনিক ভাষা ইনস্টিটিউটে কোর্সে ভর্তি হওয়ার জন্য, ভাষা শিক্ষার কোর্সে ভর্তি হওয়ার জন্য যে ফর্মটা, সেটার মূল্য ছিল বেশি। তখন শিক্ষার্থীদের আবদার করলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে কেন হচ্ছে 1000 বা তার চেয়ে বেশি একটা দামে একটা ফর্ম কিনে সে কেন ভর্তি হবে, যার ফর্মটা কেন বা এত টাকা হবে, তার জন্য তো এটা আর একটু কম হওয়া উচিত। তখন যে শিক্ষার্থী যে কথাটা বলছে সে ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, বাম বা নাকি অন্য কোনো সংগঠনের, এরকম দেখে নাই। এটা নিয়ে সামাজিক যোগাযোগ থেকে একজন স্ট্যাটাস লিখছে যে এটা কমানো দরকার বা এরকম একটা বিষয়। তখন ডাকসুর বেশ কয়েকজন নেতা সেখানে গিয়ে উপস্থিত হয়ে তাদের সঙ্গে কথা বলছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দিছে, বা হচ্ছে তারপর সেটা কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাই এটা কেন করছে? এটা করছে সে মনে করছে যে এটা আমার দায়িত্ব, অথবা সে নিজের ইমেজ ধরে রাখার জন্য, এবং পরবর্তীতে সে যেন আবার নির্বাচন হলে সে যেন নিজের ইমেজটা ধরার মাধ্যমে সে যেন আবার নির্বাচন জয়ী হয়ে আসতে পারে। এটা হচ্ছে আপনার লাভ। যদি ডাকসু নির্বাচন এরকম নিয়মিত হতো, তাহলে ডাকসু নির্বাচন থেকে নিয়মিত হওয়ার ফলে শিক্ষার্থীদের যে নির্যাতন, যে বইয়ের পরিবেশ, সেটা থাকতো না। প্রথমবার এক ভুল হয়েছে, দ্বিতীয়বার আর একটু ভুল কমে আসতো, তৃতীয়বার আর এভাবে কমতে 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 একবার যে সুষ্ঠু নির্বাচন দিতে সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেরুদণ্ড সবসময় ভালো থাকতো, সবসময় শক্ত থাকতো, তখন আর কেউ কথা বলার সাহস পাইতো না। ভাই আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি, যখন কোনো একটি সংগঠন ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করে দীর্ঘদিন ধরে, তো তারা ক্যাম্পাসের বিভিন্ন টেন্ডারবাজির সঙ্গে সংযুক্ত হয়ে যায়। তো ডাকসু হলে এই টেন্ডারবাজির পরিমাণটা কতটুকু থাকবে বা কি হবে? যেমন আপনি দেখেন টেন্ডারবাজি ব্যাপারটা হচ্ছে, ছাত্র সংগঠনগুলো নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য নিজেদের কর্মীদেরকে যে খরচ দিতে হবে বা এই আশায় তারা হচ্ছে বিভিন্ন কাজ করে, তার মধ্যে একটা টেন্ডারবাজির একটা বিষয় আছে আর কি। তো সেটা বৈধ বৈধ ওই প্রশ্নে আমি যাচ্ছি না। যখন ডাকসু নির্বাচন নিয়মিত দেখবেন বা নিয়মিত হবে, তখন আপনার কাছে মনে হবে যে হচ্ছে আপনার শিক্ষার্থীদের যদি আপনি মনোভাব ভালো পেতে চান, ইতিবাচক মনোভাব যদি ধরে রাখতে চান, তাহলে আপনাকে সামান্য যেখানে একটা ভুল হওয়ার মতো আছে এখান থেকে এড়িয়ে চলতে হবে। যেটা নিয়ে ইমেজ সংকটে পড়ে, সংবাদ পরিবেশনের পরে তার যে ইমেজ সংকট হবে, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পরে একটা ইমেজ সংকট হবে, সেরকম কোনো কাজ সে করবে না। নির্বাচন কমিশন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার চেষ্টা করে,
এবং সে অনুযায়ী যদি বাস্তবায়ন হয়, তাহলে আপনার মোটা দাগে ছাত্র সংগঠনগুলো বা ছাত্র সংগঠন নেতারা যে অপরাধসমূহ করে সেই অপরাধসমূহের মাত্রা কমে আসবে। ক্যাম্পাস সাংবাদিকতা করেছেন, ক্যাম্পাসের সব পরিস্থিতি আপনি অবজার্ভ করেছেন। বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি বলবো হচ্ছে 2019 সালে যে ডাকসু নির্বাচন, সেটা হচ্ছে এভারেজ যে ডাকসু নির্বাচন, সেটা হচ্ছে অনেক বেশি আমরা আশা দেখছি আর কি। আপনি যখন টিএসসিতে হাঁটবেন বা বিকেলের দিকে যখন টিএসসি আসবেন বা আপনি যখন হলপাড়ায় যাবেন বা শিক্ষার্থীদের সাথে কথা বলবেন, তখন সবার মিশে একটা বিষয় দেখবেন, ডাকসু বা ডাকসু নির্বাচন কে ক্যান্ডিডেট হচ্ছে, বা হলে কে, বা হচ্ছে ছাত্র শিবির থেকে কেডা, ছাত্রদের কে নির্বাচন করতেছে, তারপর হচ্ছে বামপন্থী ছাত্র সংঘ কারা আসতেছে, তারপর হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংঘ কারা আসতেছে, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কারা আসতেছে, অ্যাক্টিভিজম বা কারা আসতেছে, এসব বিষয় নিয়ে কথাবার্তা অনেক বেশি হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সময় সে তার হল সংসদের ফি দিচ্ছে, কেন্দ্রীয় ছাত্র সংসদের ফি দিচ্ছে, ডাকসুর ফি দিচ্ছে, সেই ফিটা জমা হচ্ছে, কিন্তু সেটা আমার টাকা, আমার কল্যাণে খরচ হচ্ছে না। আপনি দেখেন নিয়মিতভাবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে খেলাধুলা করার কথা সেটা হচ্ছে না, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না, সাহিত্যের যে প্রোগ্রামগুলো করার কথা সেগুলো হচ্ছে না। এই যে না হওয়ার ফলে যে একটা বন্ধাত্ব তৈরি হয়েছে, সেটা কাটানোর জন্য আপনার ডাকসু নির্বাচন প্রয়োজন। শিক্ষার্থীরা তো চাওয়ার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলের সঙ্গে বসে এতদিন পর্যন্ত কেন এটা নির্বাচন দিতে পারে নাই, এটা তাদেরও হচ্ছে আমরা প্রশ্নের মুখোমুখি করতে পারি। তাদের দুর্বলতা কোন জায়গায়, আসলে তারা কেন পারতেছে না? বর্তমান সময়ে প্রচলিত দুটি কথা আছে। একটি হলো একটি সংগঠন তারা হলকে অলরেডি তাদের দখলে নিয়ে নিয়েছে, যার মূল উদ্দেশ্য হলো ডাকসুতে জয়লাভ করা। আমাদের সত্যিকার অর্থে নির্বাচনে কতটুকু ইফেক্ট ফেলবে, সাধারণ শিক্ষার্থীদের ভোটদানে আসলে কতটুকু ইফেক্ট ফেলতে পারে বলে আপনি মনে করেন? ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আপনার দল দেখে কেউ ভোট দেবে কিনা আমার মনে হয় না। হ্যাঁ, দলের যে ফিক্স ভোট যেগুলো আছে সেগুলো দল দেখে পাবে, বা আর কিছু মানে সুইং ভোট থাকবে, বা সেগুলো হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে পাবে। বাকি যেটা আছে সেটা হচ্ছে আপনার কাজ দেখে ভোট দেবে। আপনি কিরকম ব্যক্তি, আপনি কিরকম, সেটার উপর ডিপেন্ড করে। তার মানে আপনি যদি মনে করেন যে একটা হল সংসদ আপনার কাছে মনে হচ্ছে গোপনে এটা দখল করে রাখছে, বা তাদের কোনো নাম পরিচয় প্রকাশ হচ্ছে না, বা নাম পরিচয় প্রকাশ পাচ্ছে না, তারা কি, তারা সাধারণ শিক্ষার্থী নাকি অন্য কোনো ছাত্র সংগঠন জড়িত, কিন্তু তারা কয়জন? 100 জন, 120 জন? আচ্ছা, 120 জন যদি একটা হলকে কবজা করে রাখতে চায়, তারা 120টার বুথের বাইরে কোনো ভোট পাবেন। সেজন্য 120 জন যদি হল দখল করে চিন্তা ভাবনা করে, বা 200 জন বা 300 জন, হলে কি শুধুমাত্র 200 বা 300? হলে বাকি শিক্ষার্থীরা কি করবে? সে স্বাধীন চেতনা, সে সেটা হচ্ছে ব্যালেটের মাধ্যমে বুঝিয়ে দেবে তুমি কি আমাকে যে টেকনিক্যালি কবজা করে রাখছো, সেটা আসলে কোনো ফলদায়ক বিষয় নয়। আপনার কাছে মনে হতে পারে যে আপনার অমুক ব্যক্তি সে হলের অনেক কিছু লিড দিয়ে সে মানে নেতা হয়ে যাবে। দেখেন, এরকম আমি তো হিসাব বলতে পারবো যে এরকম যারা লিড দিচ্ছে বা এরকম অনেক কিন্তু জিতবে না, কিন্তু আপনার কাছে তাৎক্ষণিকভাবে মনে হয়েছে যে এই মনে জিতে যাবে, কারণ ভোটটা তো ওর সামনে আর দিবে না, বা ও ওখানে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। ভোটটা দেওয়া হবে দিব হচ্ছে আপনার কার্যক্রম দেখে, আপনার কিরকম ক্যালিবার সেটা দেখে, ভাই, সেটার উপর ডিপেন্ড করবে। ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ডাকসু গসিপ। পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। চোখ রাখুন দ্য ক্যাপিটাল ভয়েসের পেজে।